সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা দ্বাদশ শ্রেণীতে আছেন এবং যাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয় আছে, তাদের প্রথম পত্রের আজ 8ম অধ্যায়। দীর্ঘদিন পর এই করোনাকালীন সময় অনলাইন ক্লাসের মধ্যে আমি আপনাদের গত 9টি ক্লাস নিয়েছিলাম ঝুঁকি ও আয়ের। তো আজকে যে ক্লাসটি নেব এবং আজকে থেকে যে ক্লাসগুলো শুরু করব সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের 8ম অধ্যায়, ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিং। এখন এই মূলধন বাজেটিং এ আপনাদের যে টপিকসগুলো আছে আজকে পড়াবো, ডেফিনেশন অফ ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিং এর সংজ্ঞা, তারপর পড়াবো আজকে ফিচার্স অফ ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্য এবং পারপাস আর অ্যাডভান্টেজ অফ ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ উদ্দেশ্য, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য এবং সুবিধা পড়াবো। তো আসেন আজকে আমরা সেই মূলধন বাজেটিং এর যে চ্যাপ্টারটি আছে আজকে শুধু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের যে বিষয়টি পড়াবো সে বিষয়টি হচ্ছে মূলধন বাজেটিং অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং, চ্যাপ্টার 8, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের। তো দ্বাদশ শ্রেণীতে যারা আছেন তারা একটু মনোযোগ দিন ক্লাসের প্রতি। মূলধন বাজেটিং এটা 8ম অধ্যায় এবং উপরে নাম দেখবেন মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিসিশন। ক্যাপিটাল বাজেটিং কাকে বলে? দীর্ঘদিন ধরে নগদ অর্থ পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকে। এসব প্রকল্প হতে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচন বা বাছাইকরণ প্রক্রিয়া হলো মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ আমরা নর্মালি কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা আপনি যদি ব্যবসায় নামেন সেটা দীর্ঘদিন যাবত করার জন্যই নামবেন। প্রতিটি প্রতিষ্ঠান এরকম বিনিয়োগ করার জন্য দীর্ঘমেয়াদে 5 বছর, 10 বছর, 20 বছর এবং আজীবনের জন্য করতে পারে। সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে নগদ অর্থ পাওয়ার একটা প্রত্যাশা থাকে এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকে। প্রকল্প বলতে বোঝায়, ধরেন আপনার একটা কোম্পানি আছে, বর্তমানে জুস উৎপাদন করতেছে, এখন আপনার হাতে চকলেট ফ্যাক্টরি খোলার একটা অপশন থাকতে পারে আপনার মশলা ফ্যাক্টরি খোলার একটা অপশন থাকতে পারে সাবান ফ্যাক্টরি খোলার একটি অপশন থাকতে পারে। এখন আপনি এই যে 3টা প্রকল্পের কথা বললাম, চকলেট, মশলা, সাবান, এই 3টার মধ্যে যেটা সর্বোৎকৃষ্ট অর্থাৎ সবচেয়ে বেশি মুনাফা আসবে সেটা পূর্ব থেকে নির্ধারণ করা হয় এবং পূর্ব নির্ধারিতভাবে ওখান থেকে যদি আমরা সর্বোৎকৃষ্ট প্রকল্প, যেটা আমাদের লাভ বেশি হবে সেটাই সর্বোৎকৃষ্ট প্রকল্প হবে এবং সেটাই গ্রহণ করব আমরা, বা আপনি গ্রহণ করবেন বা বিনিয়োগকারী গ্রহণ করে থাকে। হ্যাঁ, সাধারণত এই জায়গায় যেটা বলা হচ্ছে যে এসব প্রকল্প হতে সর্বোৎকৃষ্ট প্রকল্প মানে সবচেয়ে বেশি মুনাফা আসবে বা সবচেয়ে বেশি লাভবান হবে এবং সুযোগ সুবিধার দিক থেকে সুবিধা হবে বেশি। নির্বাচন মানে বলতেছে এইসব প্রকল্প হতে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচন বা বাছাইকরণ প্রক্রিয়া হলো মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। এই হলো আমাদের মূলধন বাজেটিং এর সংজ্ঞা। আপনাদের বইতে 590 পেজে আপনারা দেখবেন 590 পেজে সংজ্ঞা দেওয়া আছে আরো কয়েকজন রাইটারের। তো লেখকের ওগুলো আপনারা পড়ে নেবেন বই থেকে। এটা হচ্ছে আমার ভাষায় এবং খুব সহজ ভাষায় বোঝানোর একটি প্রক্রিয়া মাত্র। আমি আবার বলছি, দীর্ঘদিন ধরে নগদ অর্থ পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকে। এসব প্রকল্প হতে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচন বা বাছাইকরণ প্রক্রিয়া হলো মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। এবার আসেন মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস। মূলধন বাজেটিং একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আসলে আমরা মূলধন বাজেটিং মানে কি, নরমালি আমরা বাজেট বলতে বুঝি, যেমন ধরেন আমরা ঈদের শপিং করতে যাব, ওখানে একটা বাজেট করি যে আমরা এত টাকার একটা ড্রেস কিনবো, এটা পরবো আমি এত টাকা, এই যে একটা নির্দিষ্ট টাকা নির্ধারণ করেন, অর্থ নির্ধারণ করেন, সেটাই হচ্ছে কি আপনার বাজেট। বাট বিনিয়োগের ক্ষেত্রে বাজেট হচ্ছে যে আপনি বিনিয়োগে যাবেন কি যাবেন না, আপনি যে কোটি কোটি টাকা বিনিয়োগ করবেন, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগটা লাভজনক হবে কিনা, আপনি সেই বিনিয়োগে আপনার বিনিয়োগ করলে মুনাফা অর্জন হবে কিনা, সেটা আপনাকে কি করতে হবে, পূর্ব থেকেই
যাচাই বাছাই করে নিয়ে নামতে হবে। তো প্রক্রিয়া বলতে বোঝায়, এই মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্যের মধ্যে প্রক্রিয়া হচ্ছে মূলধন বাজেটিং একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব কোন প্রকল্পে যাব, কোন প্রকল্পে যাব না। হ্যাঁ, এর মাধ্যমে কোনো কোম্পানি তাদের হাতে থাকা অসংখ্য প্রকল্পতে লাভজনক প্রকল্প বেছে নেয়। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, ধরেন আপনার হাতে বা আপনার কোম্পানির হাতে বা আপনার যে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন, সেই হিসেবে আপনার প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকতে পারে। ধরে নিলাম 3টা প্রকল্প আপনার হাতে আছে। আপনি বর্তমানে জুস ফ্যাক্টরি খুলে আছেন, এখন আপনার হাতে আরো প্রকল্প আছে, আপনার বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থও আছে। ফ্যাক্টরি খুলবেন আপনি, কিসের? চকলেটের ফ্যাক্টরি, মশলার ফ্যাক্টরি, সাবান ফ্যাক্টরি। এখন যেইটার মুনাফা আপনার বেশি হবে সেই প্রকল্পে আপনি কি করবেন? গ্রহণ করবেন। এবং এইভাবেই একটা মূলধন বাজেটিং প্রক্রিয়া, যেটা লাভজনক প্রকল্প, সেই প্রকল্পে কি করা হয়? বিনিয়োগ করা হয়। এবার আসেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, পরবর্তী বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য মূলধন বাজেটিং এর। তো এখন এই জায়গায় যেটা বলতেছে যে মূলধন বাজেটিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন বিনিয়োগকারী 5 বা 10 বছর মেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বা পারে। অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে, মূলধন বাজেটিং এর মাধ্যমে, হ্যাঁ, এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি 10 বছর বা 5 বছর মেয়াদী একটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তারপরে আছে অধিক ঝুঁকি। কোন ধরনের বিনিয়োগ অধিক পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হয়। কোনো বড় ধরনের বিনিয়োগে নরমালি একটা বড় কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে বিশাল একটা মূলধনের প্রয়োজন হয়। আপনি চকলেট কারখানা খুলবেন, বা আপনি মশলার কারখানা খুলবেন, বা আপনি সাবান কারখানা খুলবেন, ওখানে অসংখ্য যন্ত্রপাতি লাগবে, দালান কোঠা লাগবে, জমি লাগবে, মানুষ লাগবে, নগদ অর্থ লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, অর্থাৎ কার্যকরী মূলধন লাগবে আপনার হাতে। তাহলে কোনো বড় ধরনের বিনিয়োগে অধিক পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হয়, ফলে ঝুঁকির মাত্রাও বেশি হয়। হ্যাঁ, নরমালি আপনি যত বেশি বিনিয়োগ করবেন আপনার টেনশনও বেশি থাকবে, ঝুঁকিও বেশি থাকবে, তাই না? তাই মূলধন বাজেটিং এর মাধ্যমে অধিক ঝুঁকি সম্বলিত বিনিয়োগ বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ প্রকল্প গ্রহণ করতে সহায়তা করে। কম ঝুঁকিপূর্ণ বুঝবেন কি করে? যখন আপনি মূলধন বাজেটিং এ কিছু প্রক্রিয়া আছে বা প্রসেস আছে বা ফর্মুলা আছে, যে ফর্মুলার মাধ্যমে আপনি ম্যাথগুলো করবেন, সেই ম্যাথগুলো মাধ্যমে আপনি দেখতে পারবেন কোনটার মধ্যে মুনাফা কম হচ্ছে, কোনটা মুনাফা বেশি হচ্ছে। অর্থাৎ মুনাফা কম হওয়া বা আপনার ক্ষতি হওয়াটাই হচ্ছে কি ঝুঁকি। হ্যাঁ, এখন আপনাদের ঝুঁকি ও আয়ের মধ্যে কিন্তু আমি পড়িয়ে আসছি ঝুঁকি কি জিনিস বা ঝুঁকি কি সেটা পড়িয়ে আসছি। তো যাই হোক, অর্থাৎ যেটার মধ্যে আপনার কম হবে মুনাফা সেটা কম ঝুঁকিপূর্ণ, মানে বেশি ঝুঁকিপূর্ণ। আর যেটার মধ্যে মুনাফা বেশি হবে সেটাই কি হবে? কম ঝুঁকি। বেশি ঝুঁকি কখন, অধিক ঝুঁকি কখন হবে? অধিক ঝুঁকি হচ্ছে আপনার কি, যখন মুনাফা কম হবে। কম ঝুঁকি মানে মুনাফা বেশি হওয়া, আর অধিক ঝুঁকি মানে মুনাফা কম হওয়া। তো বিনিয়োগ প্রকল্প গ্রহণে সহায়তা করে। এই মূলধন বাজেটিং এর মাধ্যমে কি করা হয়? অধিক ঝুঁকিপূর্ণ প্রকল্প বাদ দিয়ে আপনি কম ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার একটা সুযোগ পান, এবং সেটা কিসের মাধ্যমে হয়? মূলধন বাজেটিং এর মাধ্যমে। এটা হচ্ছে মূলধন বাজেটিং এর একটা বৈশিষ্ট্য। অর্থের সময় মূল্য। আপনার মূলধন বাজেটিং প্রক্রিয়ায় অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। আমি ক্লাসে পড়িয়েছিলাম আপনাদেরকে যে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। সময়গত কারণে, কিসের কারণে? সময়গত কারণে অর্থের মূল্য হ্রাস বৃদ্ধি পাওয়াকেই বলা হয় কি? অর্থের সময় মূল্য। অর্থাৎ আপনি যদি আজকে 100 টাকা রাখেন, 1 বছর পরে 10% মুনাফা, সেটা 110 টাকা পাবেন, সুদ আসল সময়। তাহলে এটা কি হচ্ছে? আপনি বিনিয়োগ করেছেন 100 টাকা, পেয়েছেন 110 টাকা, এটা মুনাফা আসবে। এটাই হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। বর্তমানে যে মূল্য, ভবিষ্যতের যে মূল্য, বর্তমানে তার মূল্য কম। আর বর্তমানে যদি 100 টাকা রাখেন, ভবিষ্যতে সেটা কি হবে? 110 টাকা হবে। তবে 110 টাকা, ভবিষ্যতের 110 টাকা, বর্তমানে তার মূল্য 100 টাকা। তার মানে বুঝাচ্ছে যে ভবিষ্যতের চেয়ে বর্তমান মূল্যটাই বেশি, এবং এই জন্য অগ্রাধিকার দেওয়া হয়। আমি পড়েছিলাম, পড়েছিলাম সময় মূল্যের মধ্যে একটা পছন্দকরণ, অর্থাৎ অর্থের সময় মূল্য কেন অগ্রাধিকার দেওয়া হয় বা কেন আপনার অর্থের সময় মূল্যকে এত প্রাধান্য দেওয়া হয়, ওখানে আপনি পড়ে নিয়েন আবার আরেকবার, একটু আপনাদের বইতে আছে। হ্যাঁ, মূলধন বাজেটিং এর প্রক্রিয়ায় অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়, ফলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা বা গ্রহণ করতে সহজ হয়। বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে অর্থের সময় মূল্যে প্রাধান্য দেওয়া হয়। এটা একটা বৈশিষ্ট্য কার? মূলধন বাজেটিং এর। এবার আসেন দীর্ঘমেয়াদী সুবিধা। দীর্ঘমেয়াদী সুবিধা বলতে মূলধন বাজেটিং প্রক্রিয়া মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা স্বল্প মেয়াদী না, সব ক্ষেত্রেই কি হয়?
দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্যই আপনি বিনিয়োগ করবেন কেন, বিজনেস করবেন কেন? অবশ্যই দীর্ঘমেয়াদে আপনার মুনাফা অর্জন করার জন্য। তো যাই হোক, এখন যেটা বলতেছি যে এই জায়গায় যে মূলত এখানে যেটা বলছি দীর্ঘমেয়াদী সুবিধা বলতে বোঝাচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কোন বিনিয়োগটি উত্তম তা বিবেচনা করা হয়। অর্থাৎ আপনি ওই যে বললাম কিছুক্ষণ আগে 3টা ফ্যাক্টরিতে যদি আপনি বিনিয়োগ করেন, যেটা আমাদের মনে হবে সে হবে, সেই বিনিয়োগেই তো আপনি, সেই প্রকল্পেই তো আপনি বিনিয়োগ করবেন, তাই না? এখন আমাদের এই হইল আপনার মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্য। এবার আমরা যাব মূলধন বাজেটিং এর উদ্দেশ্যর মধ্যে। মূলধন বাজেটিং এর উদ্দেশ্যটা কি? আমরা পড়াশোনা করছি কেন? বড় হয়ে মানুষ হব, সার্টিফিকেট অর্জন করব, দেন কি করব, দেশের সেবায় নিয়োজিত হব, হ্যাঁ, জব করে টাকা আর্ন করব, আমার ফ্যামিলির সেবা করব, দেশের সেবা করব, তাই না? ঠিক তেমনি মূলধন বাজেটিং এরও আমাদের কি আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মূলধন বাজেটিং এর উদ্দেশ্যগুলো। প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যৎ আর্থিক আন্ত ও বহিঃপ্রবাহের দিক নির্দেশনা প্রদান। এখানে প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যৎ আর্থিক আন্ত ও বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে কি, আপনার কাছে যে মুনাফাটা আসবে, আপনি বিনিয়োগ করেছেন, ব্যবসা করবেন, এই ক্ষেত্রে আপনার কি হবে, যে আন্তঃপ্রবাহ হবে, অর্থাৎ আপনার কাছে যে অর্থ আসবে সেটাকে বলা হবে কি, আন্তঃপ্রবাহ, মুনাফা আসবে। বহিঃপ্রবাহ মানে আপনি যে বিনিয়োগ করতেছেন, হ্যাঁ, বিনিয়োগের যে প্রবাহের দিক নির্দেশনা এটা প্রদান করবে। আপনার বিনিয়োগ করাটা কি যুক্তিযুক্ত হবে, কোন খাতে, কোন দিকে, কোন প্রকল্পে আপনি বিনিয়োগ করবেন, সেটা মূলধন বাজেটিং আপনাকে নির্ধারণ করে দিবে। এবার হচ্ছে লাভজনক প্রকল্প বাছাই করা। আমরা মূলধন বাজেটিং আমি আবারও বলেছি, অনেকবার বলা হয়েছে, আবারও বলছি যে লাভজনক প্রকল্প বাছাই করার জন্য মূলধন বাজেটিং করা হয়। আপনি বাজেট করেছেন, আপনার বাজেট সাধ্য মতো আপনি একটা ড্রেস কিনবেন ঈদের, তাই না? কিন্তু আপনার প্রকল্পে বিনিয়োগের জন্য যদি আপনি ব্যবসায়ী হন, অসংখ্য অর্থ থাকবে। পাবলিক লিমিটেড কোম্পানি হলে তো মূলধন ঘাটতি পড়বে না। নর্মালি পাবলিক লিমিটেড কোম্পানিতে অসংখ্য মূলধন থাকে, অর্থাৎ বেশিরভাগ অনেক বড় ধরনের মূলধন থাকে। তো ওই ক্ষেত্রে লাভজনক প্রকল্প বাছাই করতে গেলে আপনার কি ক্যাপিটাল বাজেটিং এর সহায়তা লাগে, এবং ক্যাপিটাল বাজেটিং উদ্দেশ্য হচ্ছে কি, লাভজনক প্রকল্প কিভাবে বাছাই করতে পারে বিনিয়োগকারীরা, সেই ক্ষেত্রে সহায়তা করে। এবার সম্ভাব্য ঝুঁকির পরিমাপ করা। সম্ভাব্য ঝুঁকি মানে কি, আমরা মূলধন বাজেটিং এর মধ্যে কিছু নিয়ম আছে, কতগুলো রুলস আছে। আপনার বর্তমান মূল্য নির্ণয়ের মাধ্যমে পেব্যাক পিরিয়ড নির্ণয়, অর্থাৎ সময়কাল ফেরত, অর্থাৎ আপনি যে বিনিয়োগ করেছেন কোনো টাকা, 5 বছরের জন্য, সেটা 5 বছরের মধ্যে ফিরে আসছে কিনা আপনার বিনিয়োগের টাকা, সেইভাবে সম্ভাব্য ঝুঁকি পরিমাপ করা যায়। হ্যাঁ, এবং আরো কিছু প্রকল্প আছে, এআরআর, এভারেজ রিটার্ন, অর্থাৎ গড় আয়ের হার নির্ণয়ের মাধ্যমে আমরা কি করতে পারবো, ঝুঁকি পরিমাপ করতে পারবো। এবার দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা। দীর্ঘমেয়াদী মানে কি, 5 বছর, 10 বছর মেয়াদী বা তারও বেশি যদি আপনার সময়ে আপনি কোনো একটা প্রকল্পে বা কোনো একটা ফ্যাক্টরিতে বিনিয়োগ করেন, সেটাই হচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ কেন করা হয়? মূলধন বাজেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন করা। দীর্ঘমেয়াদে, ঠিক আছে। এবার পরবর্তী আছে কি, স্থায়ী সম্পত্তি ও যন্ত্রপাতি স্থায়িত্ব পরিমাপ করা। এখন স্থায়ী সম্পত্তির যন্ত্রপাতি, এখানে মূলধন বাজেটিং এখানে অবচয়ের একটা অপশন আছে, সেই অপশনটার মাধ্যমে এবং আপনার কোন একটা পুরনো মেশিন পরিবর্তন করে নতুন মেশিন ঢুকাবেন উৎপাদন বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে মূলধন বাজেটিং সহায়তা করে থাকে। স্থায়ী সম্পত্তি ও যন্ত্রপাতি স্থায়িত্ব পরিমাপ করা যায়। সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ভারসাম্য রক্ষা করা। বিনিয়োগের ভারসাম্য রক্ষা করা বলতে বোঝাচ্ছে আপনি বিনিয়োগ করবেন, আপনি কোন খাতে বিনিয়োগ করবেন। আপনি সব জায়গায় যদি বিনিয়োগ করেন, বিভিন্ন প্রকল্পে যদি বিনিয়োগ করেন, একটা প্রকল্প যদি ক্ষতিগ্রস্ত হয়, আরেকটি প্রকল্প যদি আপনার লাভ হয়, তাহলে সেটা কি হবে, পুষিয়ে যাবে। যদি এরকম, যেমন ধরেন বাংলাদেশের মধ্যে যে ব্যাংকগুলো আছে, ব্যাংকের অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলো সব শাখায় তো লাভ হয় না, কিছু শাখায় লোকসানও হয়। তাহলে সেই ক্ষেত্রে যে লস হয়, সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আপনার কি করে, যে ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। 100 যদি ব্রাঞ্চ থাকে একটা ব্যাংকের, তাহলে তার যদি 20টা ব্রাঞ্চে যদি ক্ষতি হয়, বাকি 80টা ব্রাঞ্চে কি হবে, প্রফিট হবে, সেই প্রফিট দিয়ে পুষিয়ে যাবে। এবার আসেন আমরা যে অপশনে যেতে যাচ্ছি, মূলধন বাজেটিং এর গুরুত্ব বা সুবিধা। প্রথম বলছে কি, মূলধন বাজেটিং এর গুরুত্বের মধ্যে ক্রয়কৃত সম্পত্তির গুণগত মান উন্নয়ন। এখানে গুণগত মান উন্নয়ন বলতে নরমালি আমরা মূলধন বাজেটিং কেন, এটার গুরুত্বটা কি এবং সুবিধাগুলাই কি,
ব্যবসায়ের সফলতা অন্যতম একটি হাতিয়ার হলো মূলধন বাজেটিং। যুক্তিসঙ্গত বাস্তবসম্মত মূলধন বাজেটিং এর উপরে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ভর করে। অর্থাৎ আপনার মূলধন বাজেটিং যত যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত হবে, আপনার ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা তত সেই বাজেটিং এর উপরে লাভ ক্ষতি নির্ভর করবে। নিম্নে মূলধন বাজেটিং এর আমরা এই যে এখানে আলোচনা করা হয়েছে, নিম্নে মূলধন বাজেটিং সম্পর্কে কি করা হয়েছে আলোচনা করব আমরা এখনই নিম্নে। তো এই যে নিম্নে যে টপিকস গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কি আপনার বুলেট আর কি, এটাকে বলা হয় বুলেটিং। অর্থাৎ যে আপনার এন্ট্রি থাকে, সেই এন্ট্রিগুলো এখানে লেখা আছে। আমি একটা করে বলবো এবং এটা বিবরণ ব্যাখ্যা করবো, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এবং নর্মালি আপনি ক্লাসটা বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি 2-3 বার দেখবেন। অবশ্যই দেখলে আপনি ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন, কমেন্টে বলবেন স্যার আমি এই পাশে বুঝিনি, তারপরে আমি সেই পরবর্তী ক্লাস ওই বিষয়টা বুঝিয়ে দেন আমি পরবর্তী টপিকসে যাব। এবার আসেন, ক্রয়কৃত সম্পত্তির গুণগত মান কি করা, উন্নয়ন করা। নর্মালি ধরেন একটা ফার্ম মূলধন বাজেটিং এর মাধ্যমে অগ্রিম মূলধনী সম্পত্তির প্রয়োজন নির্ণয় করতে পারে নর্মালি। তবে প্রয়োজনের আগে সেই সম্পত্তি ক্রয় ও সংস্থাপন করতে পারবে। অর্থাৎ আগেই মনে করেন যে আপনি একটা জায়গায় বিনিয়োগ করবেন, সেই কোম্পানি যেই বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগের আপনার কি সেই বিনিয়োগের অগ্রিম মূলধন সম্পত্তির প্রয়োজন নির্ণয় করতে পারেন। আপনার কতটুকু সম্পদ লাগবে, কতটুকু আপনার কতগুলো যন্ত্রপাতি লাগবে, কি পরিমাণ মূলধন লাগবে, তা আগে থেকে কি করা যায়, সম্পত্তি নির্ধারণ করা যায়। আপনি আগে থেকেই কোনটার গুণগত মান ভালো, সেটা আপনি কি করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। কার মাধ্যমে? মূলধন বাজেটিং এর মাধ্যমে। এই জন্য এটা মূলধন বাজেটিং এর গুরুত্ব বা সুবিধা বলা চলে। যথাযথ সম্পত্তি ক্রয়। আপনি কোন একটা সম্পত্তি কিনবেন, সেই সম্পত্তিটা কি হবে, আপনার লাভজনক হবে কি না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন কি না, সেটা আপনি পূর্ব থেকে নির্ধারণ করতে পারবেন। কিসের মাধ্যমে? মূলধন বাজেটিং এর মাধ্যমে। মূলধন বাজেটের আরেকটি উদ্দেশ্য কি? যথাযথ সম্পত্তি ক্রয় এ সহায়তা করা, তাই না? যথাযথ সম্পত্তি ক্রয়ে সহায়তা করা, সর্বোচ্চ মুনাফা অর্জন। মূলধন বাজেটিং ওই ধরনের প্রকল্প গ্রহণ করে যেই ধরনের প্রকল্পে অধিক মুনাফা অর্জন হয়। মূলধন বাজেটিং এ অধিক মূলধনের কি হবে, সর্বোচ্চ অধিক মূলধন বিনিয়োগ করবেন, অধিক মুনাফা হবে, সর্বোচ্চ মুনাফা অর্জন হবে, সেই প্রকল্পেই বিনিয়োগ করা হয়। এবার আসেন ভবিষ্যতের নগদ প্রবাহ চিহ্নিতকরণ। ভবিষ্যৎ নগদ প্রবাহ বলতে কি বোঝায়? অর্থাৎ প্রতিষ্ঠানের তহবিল কোথায় কি পরিমাণে বিনিয়োগ করা হবে এবং তা কি পরিমাণ তহবিল অর্জিত হতে পারে তা প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়। ফলে খুব সহজেই ভবিষ্যৎ নগদ প্রবাহ চিহ্নিত করা যায়। অর্থাৎ ভবিষ্যৎ নগদ প্রবাহ চিহ্নিত করা বলতে বোঝাচ্ছে আপনি ভবিষ্যতে কি পরিমাণ প্রফিট হবে, কি পরিমাণ আপনার লোকসান হতে পারে পূর্ব থেকে নির্ধারণ করা, চিহ্নিত করা যায়। এবং তহবিল কোত্থেকে নিবেন, এটা আপনি শেয়ার বিক্রি করবেন না ব্যাংক থেকে ঋণ নিবেন নাকি আপনার নিজস্ব অর্থায়নে করবেন বিজনেস, সেটা নির্ধারণ করবে ভবিষ্যৎ নগদ প্রবাহ চিহ্নিতকরণ। ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় হচ্ছে যেহেতু মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের ব্যয় নির্ভরশীল, অর্থাৎ মূলধন বাজেটিং যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের কি ব্যয় নির্ভরশীল, সেহেতু এই সিদ্ধান্ত দ্বারা ব্যয় কি হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব। যেহেতু আমরা মূলধন বাজেটিংটা করি কেন, যেই বিনিয়োগে কম খরচ হবে এবং বেশি অধিক মুনাফা অর্জন হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ব্যয় নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, এখন এই যে ব্যয় নিয়ন্ত্রণ আবার বলতেছি, যেহেতু মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের ব্যয় নির্ভরশীল, সেহেতু এই সিদ্ধান্ত দ্বারা ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব। এবার আসেন ঝুঁকি নিয়ন্ত্রণ। ঝুঁকি বলতে কি বুঝাচ্ছে? আমরা ঝুঁকি পড়ে আসছি, তাই না? এখন এই যে ঝুঁকি নিয়ন্ত্রণ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত যেহেতু দীর্ঘমেয়াদী হিসেবে বিবেচনা করা হয়, তাই এই ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় রেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়ে থাকে। এবং ঝুঁকি নিয়ন্ত্রণের চেষ্টা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে ঝুঁকি নিয়ন্ত্রণ হয় কিসের মাধ্যমে? মূলধন বাজেটিং এর মাধ্যমে। উদ্দেশ্য মূলধন বাজেটিং আরেকটি অন্যতম উদ্দেশ্য কি, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে। অপরিবর্তনযোগ্য সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ আপনার মূলধন বাজেটিং হচ্ছে কি, এমন একটা সিদ্ধান্ত নিবে যেটা বিনিয়োগ করবে যে প্রকল্পে, অর্থাৎ যেটা বেশি লাভজনক, তারা সবকিছু যাই না বুঝা দেন কি করবে, আপনার সিদ্ধান্ত নিবে। আপনি সিদ্ধান্ত নেন বা কোনো কোম্পানি সিদ্ধান্ত নিয়ে থাকে, আর সেই সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য এবং সিদ্ধান্ত গ্রহণ হয় যেটা পরিবর্তন করা যায় না। এবার প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলা বলতে বোঝাচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
ফলে প্রতিযোগিতা মোকাবেলা করা সহজ হয়। এখন খেয়াল করেন, প্রতিযোগিতা মোকাবেলা বলতে বোঝাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার সমকক্ষ, আপনার একই পণ্য পছন্দ করে এরকম মানে আপনার প্রতিযোগী যেটা অন্য প্রতিযোগী আপনার মতোই কি ছাড়ছে, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছাড়ছে। ধরেন আপনি সাবান আইটেম বিক্রি করছেন, অন্য অন্য কোম্পানিও কি করছে আপনার মতো করে সাবান তৈরি করে উৎপাদন করে বিক্রি করতেছে। তাহলে এই যে প্রতিযোগিতা মোকাবেলা করতে গেলে কি করতে হবে? মূলধন বাজেটিং করতে হবে, এবং এটা মূলধন বাজেটিং এর অন্যতম গুরুত্ব এবং এটা একটা সুবিধা। স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি সংক্রান্ত ধারণা। স্থায়ী সম্পদ হচ্ছে আপনার যেগুলো আমরা দীর্ঘমেয়াদে ব্যবহার করি, প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ব্যবহার করে থাকে, সেটাই কি স্থায়ী সম্পদ। বুঝতে পেরেছেন? এখন স্থায়ী সম্পদ ও যন্ত্রপাতি সংক্রান্ত ধারণা। এখানে স্থায়ী সম্পদে যন্ত্রপাতি পরিবর্তন করা, যন্ত্রপাতি সংক্রান্ত যে ধারণাগুলো আছে, এটা কি মূলধনে বাজেটিং এরই একটা গুরুত্ব, এবং স্থায়ী সম্পদ কি, যন্ত্রপাতি সংক্রান্ত এগুলো সবই কি আপনার মূলধন বাজেটিং এর গুরুত্ব বা সুবিধা। তো যাই হোক, পরবর্তীতে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, অঙ্কে ঢুকে যাব। আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের পরবর্তী ক্লাসটি যথাসময়ে রুটিন অনুসারেই হবে। হ্যাঁ, নর্মালি স্কাইপিতে যদি আমি ক্লাসটা না নিতে পারি, এটা ইউটিউবটা আপলোড দিয়ে রাখবো আমি, এবং সেটা আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আমি একই ক্লাস দুবার নেব, একটা ভিডিও করে রাখবো, আমি আপলোড দিয়ে দিব। আর স্কাইপিতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এগুলো খুঁজবেন, আর নয়তো বা নাও হতে পারে। তো এখন খেয়াল করেন, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের পরবর্তী টপিকসটা, হ্যাঁ, এবং আমি যে ক্লাসের কথা বলতেছি স্কাইপিতে না হলে ভিডিও ক্লাসটা দেখে নেবেন, বারবার দেখবেন। একটা জিনিস না বুঝলে আপনি বারবার সেটা শুনবেন ভিডিওটি এবং দেখবেন। আর পাশাপাশি আপনি কি করবেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই, দীর্ঘদিন পর ক্লাস নেয়, ক্লাসে ভুল ত্রুটি থাকতে পারে। তো এই জন্য আপনারা ভুল ত্রুটির দিকে দৃষ্টিপাত না করে অবশ্যই আপনারা সেটা কি করবেন, ক্লাসের দিকে মনোযোগী হবেন। প্রচন্ড গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, কারণ ফ্যানটা অফ না রাখলে ফ্যানের সাউন্ড হয় ভিডিওতে, যা আপনাদের জন্য অনেক ক্ষতিকারক। সেটা সম্ভবত বুঝতে পেরেছেন আমি যখন ওপেনিং স্পিচ দিচ্ছিলাম, অর্থাৎ পরিচয় পর্বে আপনার কোনটা পড়াবো কি পড়াবো না, তো সে বিষয় নিয়ে আলোচনার সময় ফ্যানটা চালু ছিল, ওখানে একটা সাউন্ড হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই থাকুক ক্লাসটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।